না, আমি কেন বলছি, ওই যে আমাদের ফুটবল টিমের সমস্ত চ্যাম্পিয়নরা বাইরে দাঁড়িয়েছিল, ওই যে এসছে, ওই যে জয়ন্ত দেবজিৎ সব ওখান থেকে এসছে, ওই জন্য শান্তনু। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে ফুটবল খেলা হোক, ক্রিকেট হোক, শিক্ষার্থী উৎসব হোক, পুরোটাই এখন যত বয়স বাড়ছে তত বুঝতে পারি যে ওই ট্রেনিংগুলো কতটা দরকার ছিল আমাদের প্রত্যেকের। আজকে হয়তো আমরা এখন বলি যে এখন স্কুলের ব্যাগ খুব ভারী হয়ে গেছে, আমাদের সময়ও আমাদের আগের জেনারেশনের থেকে হয়তো স্কুলের ব্যাগ ভারী ছিল, কিন্তু সেই ভারীর মধ্যে দিয়েও আমাদের স্যারেরা, আমাদের দিদিমণিরা যেভাবে আমাদের শিখিয়েছেন, তখন কখনো কখনো বকা খেয়েছি, শাস্তিও পেয়েছি, সবই পেয়েছি, কিন্তু সেই শিক্ষা কতটা কাজে লেগেছে সেটা আমি ব্যক্তিগতভাবে প্রতি মুহূর্তে টের পাই। আর আর একটা জিনিস বলাও খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার মনে আছে যখন কোভিডের সময় আমি হিন্দিতে একটা কাজ করতে গেছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগলো, কি অভিজ্ঞতা। আমি একটা কথা ওখানে গিয়ে কাজ করার পরে বুঝেছিলাম যে আমি যাচ্ছি না কাজ করতে, আমি যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করছি তখন আমার ইন্ডাস্ট্রিকেও আমি রিপ্রেজেন্ট করি, প্রতিনিধিত্ব করি। মানে আমার ইন্ডাস্ট্রি তারা কীভাবে কাজ করে, তাদের কি ডিসিপ্লিন, তারা কতটা মন দিয়ে কাজ করে, ঠিক তেমনই আমি কোথায় কি কি করছি তার কিন্তু অনেকটাই সেখানে অনেকে সেটাও দেখেন, আমি কিন্তু আমার স্কুলকেও রিপ্রেজেন্ট করি, আমার কলেজকেও রিপ্রেজেন্ট করি। কাজেই এখানকার স্যারেরা দিদিমণিরা কী কী শিখিয়েছেন সেটারও প্রতিনিধিত্ব আমার আছে, তো কাজেই দায়িত্ব এগুলো থাকেই। চেষ্টা করি সেই দায়িত্বগুলো পালন করার যতটা পারবো। আর খুব বেশি স্কুলে ফেরত না আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা মন খারাপও থাকে। কারণ এই যেরকম সত্যজিৎ রায় যখন ছোটো ছিলাম লিখেছিলেন, যখন তিনি স্কুলে ফেরত গেছিলেন, স্কুল বিল্ডিংটা, স্কুলের রুমটা, স্কুলের বেঞ্চগুলো খুব ছোট লাগছিল, তখন ওনার মনে হচ্ছিল কী করে আমি যখন স্কুলে পড়তাম তখন তো এগুলো এত বড় বড় লাগতো। পরে ওনার মনে হয়েছিল যে উনি চেহারায় বড় হয়ে গেছেন, সেই জন্য স্কুলের জায়গাটা অনেক ছোটো লাগছে। আমারও মনে হচ্ছে আমি যখন এখানে নাটক করতাম আমার মনে হতো অনেকটা জায়গা আছে সামনে, এখন অতটা নেই। আর এই যে স্কুলের বন্ধুরা, তাও দেখছি অনেকে ঠিক আছে, অনেকের তো দেখছি বেশ বয়স টয়স হয়ে যেন একটা ব্যাপার। আমার না হয় একটা আলাদা লাইসেন্স আছে নায়ক বলে, আমি একটু কচি সেজে থাকতে পারি। স্কুলে এলে আমার মনে হয় 97-এ মাধ্যমিক দিয়েছি, এত বছর তো ওইগুলো খুব একটা রেজিস্টার করাতে চাই না। সেই জন্য আমার মনে হয় যে ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বেশি স্কুলে গেলেই মনে হয় বাবা কতদিন হয়ে গেল। কিন্তু আরও একবার আমার স্যারেরা এবং দিদিমণিরা, তাদের কাছে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু আপনারা যা যা শিখিয়েছেন, যা যা শাস্তি দিয়েছেন, এবং যা যা পড়িয়েছেন বা যা যা করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু সব জায়গাতে একটাই কথা বলি যে আরও মন দিয়ে, আরও পরিশ্রম করে কাজ করার চেষ্টা করব। আমার কাজের মাধ্যমে যদি মানুষের জীবনে মারাত্মক কিছু আমূল পরিবর্তন হয়তো আসবে না, কিন্তু তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা, তাদের বিবেচনাবোধ, তাদের ভাবনা চিন্তা, সেটা যদি কোথাও একটুও প্রভাব ফেলতে পারি, সেটাই আমার বড় পাওয়া হবে। সকলে ভালো থাকবেন। আর শেষ করব এটাই বলে, কালকেই মাকে বলছিলাম যে চেষ্টা করব যতটা পারবো স্কুলের ইউনিফর্মের কাছাকাছি যেতে। চেষ্টা করেছি আমি খুব, যতটা পেরেছি। স্কুলের আমাদের যে সোয়েটারটা ছিল সেটারও এইখানে একটা নীল লাইনিং হতো, সেটা পাইনি। আর এই মানে ডেনিম প্যান্টের সঙ্গে না কালো জুতোটা বললে কীরকম লাগবে, সেই জন্য বুটটা পরিনি, নয়তো চেষ্টা করতাম একটা। কিন্তু এটা কেন বলছি, এটা খুব গর্বের সাথে করেছি, কারণ আমার স্কুল আমার কাছে চিরকাল গর্বের ছিল, আছে এবং থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবিরকে আমাদের সকলের তরফ থেকে অনেক ধন্যবাদ। এখন আমরা কয়েকটা উপহার ওর হাতে তুলে দেব। আমাদের বই যেটা বেরিয়েছিল প্রাক্তনীদের তরফে, ফিরে দেখা, সেই বইটি তুলে দিচ্ছেন ডক্টর সমরেন্দ্র কুমার জানা। তিনি স্যার এখন আবিরের হাতে আমাদের এই সুভেনিরটা তুলে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবারে আমাদের প্রিয় শিক্ষক নলিনী রঞ্জন সরকার, তিনি স্যার একটা পেন আবিরের জন্য তুলে দেবেন। ডক্টর জানা এখন ফিরে দেখা তুলে দিয়েছেন, পেন স্যার দিচ্ছেন। না, আপনি ছেড়ে দিন, এবারে নলিনী বাবু একটা পেন দিচ্ছেন। হ্যাঁ, নলিনী বাবু একটা পেন দিচ্ছেন। আরেকটি উপহার প্রাক্তনীদের তরফে তুলে দিচ্ছেন ভৈরবচন্দ্র সরকার। একটু এক মিনিট দাঁড়ান, এই প্রাক্তনীদেরটা দিয়ে, এইটা দিয়েই তারপরে আপনি দেবেন। হ্যাঁ, এরপরে আরেকটি উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষক স্নেকদেন্দু সৎপতি। তিনি আবিরের হাতে আরেকটি স্মারক তুলে দিচ্ছেন, প্রাক্তনীদের তরফ থেকে যে স্মারক তা তুলে দিচ্ছেন। আর যা যা আছে সব আবিরের জন্য একটা প্যাকেট করে সেখানে দেওয়া হচ্ছে।
স্মারক তুলে দিচ্ছেন স্নিগ্ধেন্দু শতপথী। প্রাক্তনীদের পক্ষ থেকে প্রাক্তনী আবিরকে প্রাক্তনী রাজর্ষি সে আর একটা উপহার তুলে দিচ্ছে। এখন প্রাক্তন থেকে আমরা বর্তমানে চলে আসি। বর্তমান প্রধান শিক্ষক সজল কান্তি মণ্ডল স্কুলের তরফে স্কুলের প্রাক্তনী আবিরকে কিছু উপহার দিচ্ছেন। সজলবাবু আবিরকে উপহারে ভূষিত করছেন। বর্তমান প্রধান শিক্ষক শ্রী সজল কান্তি মণ্ডল তিনি আমাদের প্রাক্তনী আবিরকে তিনি উপহার দিয়ে সংবর্ধিত করলেন। এখনো সংক্ষেপে দু চার কথা আমাদের সামনে বলবেন বর্তমান প্রধান শিক্ষক শ্রী সজল কান্তি মণ্ডল। প্রত্যেককে বিদ্যালয় অঙ্গনে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে স্বনির্বন্ধ একটি আবেদন জানাই যে এই বিদ্যালয় ইট কাঠ পাথর মানুষ নয়, লবণ হ্রদ একটি আবেগ। সে আবেগ অতীতে ছিল, বর্তমানে আছে। আপনাদের কোনো বাধা নেই, কোনো বন্ধন নেই। সেই শিক্ষার্থী উৎসব চলছে, সেই ক্লাসরুম চলে, সেই ফুটবল টুর্নামেন্ট চলে। আপনাদের আবেগ আমরা ধরে রাখার চেষ্টা করেছি। প্রতিক্ষণে আপনারা এই অঙ্গনে আসুন, সেই আবেগকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এই বলে আপনাদের প্রত্যেককে পুনর্বার আপনারা ঘন ঘন আমাদের বিদ্যালয় অঙ্গনে আসুন, আপনাদের সেই আলমা ম্যাটারকে আবার বেশি সমৃদ্ধ করুন, এই প্রত্যাশা রাখছি। বিশেষত আজকে যারা শিক্ষক মশাই দিদিমণি যারা এসেছেন, যাদের ঘাম রক্তের উপর এই বিদ্যালয় গড়ে উঠেছে, আমরা তার উপরে স্বচ্ছন্দ বিচরণ করছি, তাদের কাছে আমি বিনম্র প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এবারে মঞ্চটা আস্তে আস্তে ফাঁকা করে দিতে অনুরোধ করব এবং সেই কারণে আমাদের স্যারদের নামার জন্য, বিশেষ করে ডক্টর জানা এবং নলিনীবাবুকে নামানোর জন্য একটু আমি অন্যদের বলবো তোমরা একটু হাত ধরে নামাও। এরপরেই আমাদের অনুষ্ঠান সলিল শ্রদ্ধার্ঘ্য স্যার ডক্টর জানা আমাদের সামনে বলেছেন যে সলিল চৌধুরীর শতবর্ষ চলছে। সলিল শ্রদ্ধার্ঘ্য আমরা গানের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে এবং যন্ত্রানুসঙ্গীতের মধ্য দিয়ে, আবৃত্তির মধ্য দিয়ে আমরা অনুষ্ঠিত করব। সলিল চৌধুরী বাংলা সঙ্গীত তথা ভারতীয় সঙ্গীতের একজন বিস্ময়কর প্রতিভা। তিনি পাশ্চাত্য সঙ্গীতের বাখ, বিথোফেন, মোৎসার্ট থেকে শুরু করে আমাদের ভারতীয় লোকসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের এক সুদৃশ্য বন্ধন ঘটিয়েছিলেন, মেলবন্ধন ঘটিয়েছিলেন তার সঙ্গীত রচনার মধ্য দিয়ে। তিনি যেমন বেথোভেনের ফিফথ সিম্ফনির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তেমনি তিনি অনুপ্রাণিত হয়েছিলেন চার্লি চ্যাপলিনের লাইমলাইটের থিম মিউজিকের মধ্য দিয়ে। সেই সলিল চৌধুরী তার অসামান্য সৃষ্টি, সেই অসামান্য সৃষ্টিকে আমরা শ্রদ্ধা জানাবো গানে গানে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সলিল চৌধুরী সেই ব্যতিক্রমী সঙ্গীত প্রতিভা যাকে সামনে রেখে শচীন দেব বর্মন বলেছিলেন তার কৃতি পুত্র রাহুল দেব বর্মনকে যে তুই আমারে না সলিল রে ফলো কর, তাহলে তুই অনেক কিছু শিখতে পারবি। আর যে কথা ডক্টর জানা একটু আগে বলছিলেন যে আমরা যখন সলিল চৌধুরীর লোকগান শুনেছি, সেই লোকগানে তিনি বলছেন সাধারণ মানুষের কথা। সেইখানে তিনি বলছেন যে কার ঘরে জ্বলেনি দীপ, কে আছো আধারে, কার বাছার জোটেনি দুধ, আছো অনাহারে। লোকগানের মধ্য দিয়ে যেমন এই কথা বলছেন, আবার আধুনিক গান যখন তিনি লতা মঙ্গেশকরের জন্য রচনা করছেন, সেইখানেও তিনি আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে সেই গানে সুর করতে করতে বলছেন কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় ভরসায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। এই অমর স্রষ্টা সলিল চৌধুরীকে আমরা শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধা জানানোর গোটা পরিকল্পনাটা যিনি এখানে সঞ্চালনা করবেন তিনি আমাদেরই প্রাক্তনী দেবযানী বসু রায় চৌধুরী। দেবযানীর হাতে আমি মাইক তুলে দিলাম। নমস্কার।
84 সালের মাধ্যমিকের ব্যাচের পক্ষ থেকে প্রত্যেক প্রাক্তন শিক্ষক